মামা, পরোটাটা একদম মুচমুচে করে ভাজবা, বুঝছো? দেখো একটু যেন পোড়া না লাগে। হ্যাঁ নিলয়। হ্যাঁ সাদিয়া বলো। শোনো, তুমি পাইছো তুমি? মারিবি বাস থেকে নামছে। শোনো শোনো, আমার একটা কথা শোনো, তুমি আজকে কোনো গরমিল করো না। তোমার বাসার মানুষের সাথে এই প্রথম আমার দেখা হয়েছে। হ্যাঁ সাদিয়া একটু শান্ত হও না প্লিজ। তুমি একটা কাজ করো, ঠিকঠাক মতো নাস্তাগুলো বাসায় নিয়ে যাও। আমার কিন্তু অলরেডি অফিসে লেট হয়ে গেছে। হ্যাঁ আমি যত দ্রুত পারছি মাকে নিয়ে বাসায় চলে আসছি, ঠিক আছে? এই কি করলা? এটা তো পুরাটা পুরো ফেসটা, এটা পাল্টায় দাও না মামা। তোমার বললাম ভালো করে দিতে। দাও একটা দাও, ভালো করে ভাজো। কেমন আছিস তুমি? চলো অনেক দেরি হয়ে গেছে না? ভালো, খুব ভালো আছে বুঝছিস। নতুন বউ এসে তো আদব কায়দা সব পুলে খাওয়াইছে। মা আসলে একটু তাড়াহুড়োর মধ্যে আসছিলাম তো ভুলে গেছিলাম, মনে করো না। চলো রাগ করে থেকো না, চলো। এই তুমি আয় তো, শোনা। আসসালামু আলাইকুম। ফাইনালি আপনারা চলে আসলাম। আমি সেই সকাল থেকে আপনাদের জন্য ওয়েট করছিলাম। কি করে আসছো এইসব? হয় নিলয়, তোকে শহরে কি কাপড় চাপড়ে রাখার করছে? বোর গায়ে তো সুতা নাই বললেই চলে। মা বাদ দাও, শহরের মেয়েরা তো এমনই। আচ্ছা মা, এত দূর থেকে আসলা, তুমি তো টায়ার্ড তাই না? চলো ভেতরে চলো, ফ্রেশ হবা। চল রিমি চল। এসো মা। এই রিমি চল ভিতরে। সাদিয়া, মন খারাপ করেছো? প্লিজ মন খারাপ করে থেকো না। আসলে বোঝোই তো গ্রামের মানুষ এসব পোশাক আশাক দেখে অভ্যস্ত না। ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। একটা কাজ করো, যাও নাস্তাটা রেডি করো, আমি মাকে নিয়ে। কি রে, আমার ব্যাগটা দিয়ে গেলি না? মা নিয়ে আসছি। যাও যাও তাড়াতাড়ি যাও। ভাবি, পরোটা কিন্তু অনেক মজা হয়েছে, একদম রেস্টুরেন্টের মতো, একদম মতো। আপনারা দেখে কিন্তু মনেই হয় না আপনারা এত ভালো রাঁধতে পারেন। ওই খাচ্ছিস খা, খাওয়ার সময় তো পটর পটর করিস কেন? শহরে এসে কি আদব কায়দা ভুলে গেছিস? রান্না খারাপ হয় নাই, তো আমাগো গ্রামের পরোটা একটু ভারী আর ঘের ঘেরান হয়, খারাপ হয় নাই, মুখে দেওয়া যাইতেছে। আসলে মা, নাস্তাটা আমি বানাইনি, সকালে রেস্টুরেন্ট থেকে নিয়ে এসেছি। আচ্ছা মা, এই প্রথম তুমি আমার বাসায় আসলে, বলো কি কি খাবার? আমি অফিস থেকে ফেরার পথে নিয়ে আসবো। কি খাবো বলো? বাজার করে লাভ কি? তোমার বউ তো রাঁধতেই জানে না। প্রথমবার তোমার সংসারে আসলাম আমরা মা মেয়ে, কিন্তু আইসাই তো হোটেলের খাওয়া মুখে দিতে হইলো। এও ছিল আমার কপালে। আসলে মা, মানে আমি সকালে। থাক, কাচ্চুরির তো কত বাহানা থাকে আমাদের সময়। শাশুড়ি আসার কথা শুনলেই তো ঘর দোয়ার 7 দিন আগে থেকে মুচ্ছা পরিষ্কার করে রাখতাম, পিঠা বাটা বানায় রাখতাম। আর এখনকার বউরা সকালের নাস্তাটাও চুলায় দিতে জানে না। মা তুমি যেটা ভাবছো বিষয়টা আসলে সেটা না। ও একটু কনফিউশন ছিল যে ওর রান্না তোমাদের ভালো লাগবে কিনা। আর তাছাড়া তোমরা সারা রাত জার্নি করে আসছো, ও ভাবছে যে আইসাই যেন তোমরা গরম গরম নাস্তাটা করতে পারো। থামো তুমি, বইয়ের ওকালতি করতে আইসো না।
এই হোটেলের খাবার আমার গলা দিয়ে নামবো না। মা রিমি, আচ্ছা কি দরকার ছিল তোমার সত্য কথা বলে দেওয়ার? শোনো, সবসময় না সত্য কথা বলতে হয় না। মন খারাপ করেছে তাই না? মন খারাপ করবে, আমি মাকে বুঝিয়ে বলবো। একটা কাজ করো, তুমি বসে নাস্তাটা করে নাও, আমার অফিসে লেট হয়ে যাচ্ছে, আমি অফিসে। আচ্ছা নিলয়, মা কি আসলে আমাকে মেনে নেবেন? আমরা তো কাউকে না জানিয়ে বিয়েটা করলাম। শুরুতে হয়তো একটু অভিমান করে থাকবেন, কিন্তু মা তো বেশিক্ষণ অভিমান করে থাকতেও পারবে না। তুমি জানো না সাদিয়া, আমার মা মানুষটা না হীরের মতো। যখন এসে তোমাকে দেখবে তখন সে বুঝতে পারবে যে তার ছেলের পছন্দ খারাপ হতেই পারে না। আর তুমি যদি আমার সাথে একটু মিলেমিশে চলতে পারো, সে তোমাকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবাসবে। কিন্তু আমার লাইফস্টাইল, আমার ড্রেস আপ, আমার অ্যাটিটিউড, এগুলো কি ওনার পছন্দ হবে? দেখো নিলয়, গ্রামের মায়েরা তো আসলে একটু অন্যরকম হন। আমি কি পারবো ওনাকে ম্যানেজ করতে? আরে পাগল, উনি তো তোমাকে বদলে দিতে আসবে না। তুমি যেমন, আমার মা তোমাকে ঠিক সেভাবেই ভালোবাসবে। আর আমার মা কি পুরোনো আমলে সেই কড়া ধাঁচের মানুষ নাকি, যে তোমার সাথে রাগারাগি করবে, চিল্লাচিল্লি করবে? মোটেও সেরকম না। তুমি একটা কাজ করবে, আমার মা যখন আসবে তুমি একটু রান্নাবান্না করে দিবা, একটু মাথায় তেল দিয়ে দিবা, তাহলে দেখবা সে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। কি পারবা না? জানো নিলয়, আমি অনেক কিছু ভেবে রেখেছি। মা এলে আমি ওনার কাছ থেকে পুরোনো দিনের রেসিপি শিখবো, ছাদে বসে আড্ডা দেবো। ওনার কোনো কথাই আমি ফেলবো না। দেখেছেন মিসেস নিলয়, আপনি কতটা পজিটিভ। আমার মা কিন্তু তোমার এই সরলতাটাই পছন্দ করে। আর আমি তো আছি, আমাদের এই পরিবারটা হবে ছবির মতো, যেখানে কোনো ঝগড়া থাকবে না, থাকবে শুধু ভালোবাসা আর পরিবারের বন্ধন। আমি জানি আমার প্রতি তোমার ভালোবাসাটা পুরোপুরি আছে, কিন্তু মা আর রিমি, ওরা কি কোনোদিন আমাকে তোমার মতন করে ভালোবাসতে পারবে? নাকি আমি সারাটা জীবন ওদের চোখে একটা আপদ হয়ে থেকে যাবো নিলয়? আচ্ছা সাদিয়া, আঙুলটা কি অল্প কেটেছে, নাকি তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ? আচ্ছা তুমি কি করতে গিয়েছিলে?
রিমি, এই রিমি, একটু ওঠো না। রিমি, একটু ওঠো। শোনো না, আসো, হেল্প করো আমাকে, পারতেছি না একা। ভাবি প্লেট তুলে দেন। থ্যাংক ইউ রিমি। আমি না আসলে রান্নাটা করতে পারি না। প্রতিটা মায়েরই রান্না শেখা উচিত। আমগো গ্রামে ক্লাস 6 এর মায়েরই রাঁধতে পারে। আমি তো আসলে এটা করার চেষ্টা করতেছিলাম। চেষ্টা দেখে পেট ভুল ভাবি, রান্না জানতে হইব। যাই হোক, আমি তরকারি কষাই দিব, আপনি নামাই লইবেন। অবো ঘুমাইছে নাকি? ভাই, তোমার নাকি হাত কাটছে? কি সর্বনাশের কথা! রিমির মুখ থেকে তো আমি এখনই শুনলাম। মা, একটা কথা সবসময় মনে রেখো, ভাই কিন্তু বাবের আসলের তলে। ভাইয়ের সামনে যদি বাবির লোকে খারাপ ব্যবহার করো, ভাই কিন্তু আমার উপরে খেপবে। এতে ভালো ভাইয়ের সামনে বাবির লোকে ভালো ব্যবহার করো, তাইলে বাইরে যদি একবার হাত করতে পারো, ভাই ভাবি এমনি সাইজ হয়ে যাইব। আচ্ছা বউ, আমি কি পঙ্গু হয়ে গেছি যে আমি থাকতে তোমার রান্নাঘরে যাওয়া লাগলো? মা, আমি তো গিয়েছিলাম, আপনি তখন ঘুমাচ্ছিলেন। আরে না না, এই সময় কি আর ঘুম হয়? একটু তন্দ্রা লাগছিল আর কি। তুমি আমার ডাকলেই পারতা। শোনো, বুড়া মানুষ আমি, যদি একটু সংসারের কাজকর্ম করি শরীরটা একটু ভালো থাকে। হয় নিলয়, বোর দিকে একটু খেয়াল রাখিস। ও বউ, তুমি একটু আরাম করো, আমি তাই গেলাম। কি কি বলেছিলাম? আমি বলেছিলাম না মা তোমাকে সত্যি অনেক পছন্দ করেছে। আসলে আমি নিজের পছন্দের বিয়েটা করেছি তো, সেই জন্য মায়ের একটু জেদ চেপে আছে। মা তো সব সময় চাইতো আমি যেন বড় খালার মেয়েকে বিয়ে করি। ওসব নিয়ে তুমি চিন্তা করো না। মা কি আসলে? হ্যাঁ, আমি বললাম না ওসব নিয়ে চিন্তা করো না, সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। ওই যে ওই যে সকালা ছবিটা, ওইটাও নামা। আরে মূর্তিটাও নিয়ে আয়। মা, এই যেগুলো আপনাদের জন্য। মা, এগুলো কেন খুলছেন? কেন খুলতেছি বুঝো না? এসব মূর্তি তারপরে ছবি থাকলে নামাজ রোজাও হয় না, আর ঘরে ফ্রেশটাও আসে না। আমি থাকতে তো ঘরে এই যে বেধর্ম হইতে দিব না। মা, এগুলো তো শুধু শো পিস। সবগুলো জিনিস নিলয় খুব শখ করে লাগিয়েছে। নিলয় শখ করে লাগাইছি বলে কি গুনার কাম করতে দিব? এইগুলো তোমার বাপ মায় শিক্ষা দেয় নাই? শোনো বউ, সংসারে যদি শান্তি চাও মুরব্বীদের কথা মাইনা চইল। ওই তুই হা করে কি কথা বলতেছস? যাও ছবি নামা, ওই যে লম্বা লম্বা চুলা লয় ব্যাটারে নামা, ওই ছবিটাও নামা নামা। ঘরে কোনো ছবি টবি রাখা যাইব না, ফেরেশতা তো আসেই না। যা চলন বলন বয়ের আল্লাহ জানে। এই বাড়িতে নামাজ রোজা করলেও আল্লাহ কবুল করবে কিনা। মা, আমাকে ক্ষমা করে দিও।
আমি মনে হয় ভুল করে ফেলেছি, তোমাদেরকে কষ্ট দিয়ে। আমার সত্যিই ভালো নেই মা। আইসোস বাপ, তোর সাথে আমার জরুরি কথা ছিল, আমার ঘরে চল। কি হয়েছে আম্মা? এত সিরিয়াস কেন তুমি? মাত্রই তো আসলাম, একটু ফ্রেশ ট্রেশ হই তারপর কথা কই। ফ্রেশ পরে হওয়া যাইব, আগে আমার কথা শুনা যা। চল চল। তুই তো সারাদিন অফিসে থাকস, ঘরে কি কোনো খবর রাখস? একটা মাইয়া ঘরে আনছস, তার তো কোনো আদব কায়দাই নাই। কেন মা, কি হয়েছে? মানে সাদি আবার কি করলো? কি করে নাই এইটা জিগা, যেইখানে মন লয় সেখানেই বাইর হয়ে যায়। সারাক্ষণ ফোনে এত পেশাল পারে, কার লগে আল্লাহ জানে। কাজের কোনো সিঁড়ি নাই, ঘর সংসারে মন নাই, আল্লাহ জানে বংশের ঠিক আছে কিনা। বাপ মায়ের যদি শাসন থাকতো তাইলে আর একা একা এমনি বিয়ে করতে পারতো না। মা, তুমি একটু ভুল বুঝতেছো। ও একটু চঞ্চল ঠিক আছে, কিন্তু খারাপ মেয়ে তো না। আর তাছাড়া তুমি তো জানো আমরা দুইজনকে ভালোবেসে বিয়েটা করছি। আরে পাগলা, ভালোবাসা দিয়ে কি আর জীবন চলে? এমন পুতুলের মতো বউ দিয়ে কি করুম? হেললে গেই তো আমি তোরে কইছিলাম তোর বড় খালার মাইয়াটারে তোর বিয়া করতে। সেই মাইয়া অন্তত বংশীয় ঘরে রাখছিল তো। আচ্ছা, বংশীয় মেয়েতে তুমি কি করবা মা? সেই মেয়ে যদি তোমার সম্মান না করে। আর তাছাড়া সাদিয়া তো তোমার মায়ের মতো সম্মান করতে চায়, তুমি একটু মানায় নেও না মা। তুমি তো বড় মানুষ, তোমার মনটাও তো বড় হওয়া উচিত। তুমি একটু গুছায় নাও, দেখবা সব কিছু ঠিক হয়ে যাবো মা। আমি আর কত করুম? বুড়া বয়সেও কি তোর বয়স সেবা করুম নাকি? না মা, ওই তোমার সেবা করবো, তুমি কি লেগে সেবা করতে চাইবা? মা শোনো, আমি তোমার কথা দিতেছি। আরে ওরে বুঝাইয়া বললেও বুঝবো, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। এখন একটু শান্ত হও। আর এই যে সারাটা দিন তোমার বলাটা কষ্ট করে আসছে অফিস থেকে, এখন কিরকম মুখটা গোমরা করে রাখবা? টেবিলে শোনো, খাবার খেয়ে একসাথে। আমি কইলাম ওরে আমি বুঝাই কম, তুমি চিন্তা করো না। আসো তাড়াতাড়ি টেবিলে এসো। সাদিয়া, শোনো নিলয়, এই ড্রেসগুলো কিন্তু রিমির পছন্দ নাও হতে পারে। মেয়েটা এখন ভার্সিটিতে পড়বে, ওর চয়েস একটু অন্যরকম। আমাকে বলতে, আমি না হয় সাথে নিয়ে গিয়ে কিনে দিতাম। ড্রেসগুলো রিমির জন্য না, ওগুলো তোমার জন্য। আমার জন্য মানে? হঠাৎ? আমার তো অনেক ড্রেস আছে। না, আজকের পর থেকে তুমি ওগুলো পরবে না, এগুলোই পরবে। আসলে মা তো একটু কনজারভেটিভ, উনি তোমার এসব পোশাক আশাক পছন্দ করছে না। মা যে কদিনই বাড়িতে আছে, তুমি একটু প্লিজ মানিয়ে নাও। তুমি কি সে নিলয় যে আমাকে ছাদে বলেছিলে মা আমাকে বদলে দিতে আসবেন না? তোমার মা নাকি হীরা জহরত, আর এখন মার সামনে আমাকে বাঁচাতে না পেরে কাপড় কিনে এনেছো আর বলছো ওগুলো পরো। কেন নিলয়, তোমার কি একটাবার মনে হলো না আমাকে তোমার জিজ্ঞেস করা উচিত? আচ্ছা, এই সামান্য ব্যাপারটা নিয়ে তুমি সিন ক্রিয়েট কেন করছো? মানে এত প্রশ্ন করার তো কিছু নেই, আমি তো তোমার ভালোর জন্যই বলেছি, তাই না? ভালোর জন্য না নিলয়, তুমি বলছো তোমার শান্তি আর ইগোর জন্য। তুমি তো আমাকে একটাবার বলতে পারতে। কাপড় পরা তো কোনো বিষয় ছিল না। তুমি আমার পিঠ পিছে প্ল্যানিং করলা, আমাকে একটাবার বলার প্রয়োজন মনে করলা না। আমি তো এগুলো পরবো না। সাদিয়া, তোমার এই জেদি না একদিন তোমাকে শেষ করে দিবে। মা আসলে ঠিকই বলেছে,
তুমি কাউকেই পরো করো না। বাহ কি সুন্দর, মায়ের বাধ্য ছেলে। আর আমি প্লিজ, আমি অফিস শেষ করে এসে তোমার সাথে কোনো ঝগড়া করতে চাই না। তোমার যা ভালো লাগে তুমি সেটাই করো। অভিমান কার উপরে করব? তুই তো নিজের জীবনে নিজে বেছে নিয়েছিস। আমরা তো শুধু চাই তুই সুখে থাক, সুখে থাকিস, তাই না? কিন্তু তোর গলাটা এমন শোনাচ্ছে কেন মা? কি হয়েছে তোর? তুই কি কাঁদছিস? আমি ভালো নেই মা। আমি না হতে পারলাম তোমার ভালো মেয়ে, না পারলাম এবারে ভালো বউ হতে। আমার শাশুড়ি আমাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না মা। আমি হাজার চেষ্টা করে ওনার মন জয় করতে পারছি না মা। তোমাকে খুব মিস করছি। দেখছো সিমি, বউয়ের চালাকি না? আমার খাবার আলাদা করে দিয়ে বুঝাইতে চাই আমি এই বাড়ির মেহমান, আমারে আলাদা করে তোমার পায়তারা করতেছে। চলো চলো। মেয়েদের জীবন এমনই হয় রে মা। সহ্য আর ধৈর্য দুটোই হলো মেয়েদের আসল অলংকার। শোন, শাশুড়িরা একটু এমনই হয়, আর তুই যদি পাল্টা রাগ করিস তবে ক্ষতিটা, লসটা তোরই হবে মা। আর শোন, নীলার সাথে খারাপ ব্যবহার করিস না, একটু ধৈর্য ধর মা, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে, সব আগের মতো হয়ে যাবে। মা, আমি নিজেকে পাথর বানাতে চেয়েছিলাম, তো আমিও তো রক্তে মাংসে করা মানুষ। বারবার নিজেকে ছোট করতে করতে আমি যেন মরে যাচ্ছি মা। তুমি আমাকে ধৈর্য ধরতে বলছো? আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে মা। আমার এখানে দম বন্ধ হয়ে আসে। শোন, নীল যদি তোর পাশে থাকে তাহলে পাহাড়ও সরানো যাবে, এটা কোনো ব্যাপারই না রে মা। আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। আর শোন, মাথা ঠান্ডা করে নীলকে বোঝানোর চেষ্টা কর। জেদ করিস না মা, এত জেদ ভালো না, আর জেদ করলে সংসার টিকানো যায় না। শোন বাপ, এই মেয়ের দিয়ে তোর সংসার হবে না। বংশের ঠিক নাই, মেজাজও কেমন চড়া। সংসার করতে চাইলে এখনই টাইট দিস। কিরে, কথা কস না কেন? বুঝছস কি কইছি? আমি আর পারছি না নিলয়, আমি সত্যিই খুব ক্লান্ত। গত 7 মাস ধরে শুধু একটা কথাই শুনে আসছি, মানিয়ে নাও, মানিয়ে নাও, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিছুই তো ঠিক হলো না। না তোমার মা আমাকে সহ্য করতে পারছে, না আমার আর গ্রামের এই সাদাসিধা বউ হবার অভিনয় করতে ভালো লাগছে। অভিনয় মানে কি বলতে চাচ্ছ তুমি? আমি ডিসিশন নিয়েছি, আমি কালই মার বাসায় চলে যাব। তোমার মায়ের মানসিক পরিস্থিতি ঠিক হলে, যেদিন থেকে উনি আমাকে এই বাসার মানুষ হিসেবে গুনতে পারবেন, সেদিন ফিরে আসবে, এর আগে না। ওয়েট, মায়ের মানসিক পরিস্থিতি মানে? মানে তুমি কি বলতে চাচ্ছ? আমার মা পাগল? মানে আমার মাকে এখন মানসিক রোগী মনে হচ্ছে তোমার কাছে? লিসেন কেয়ারফুলি, আমি তোমার মাকে পাগল বলিনি, আমি শুধু বলেছি ওনার দৃষ্টিভঙ্গি বদলানোর কথা। তুমি সেটা বুঝবে না। না, কেন বুঝবো না? কেন বুঝবো না? আমি কি বাচ্চা ছেলে? আমার সামনে দাঁড়িয়ে তুমি আমার মাকে যাইছে তাই বলছো, আর আমি চুপচাপ দাঁড়িয়ে থাকবো? আসলে দোষটা তোমার না সাদিয়া, দোষটা আসলে আমার। মা যা বলেছে একদম ঠিক বলেছে। আরে যাদের রক্তে সংস্কার নেই তাদেরকে তো জোর করে কিছু শেখানো যায় না। আর আমার মা এতদিন যা বলেছেন না, সবকিছু একদম ঠিক বলেছেন। তুমি আসলে কাউকে সম্মানই দিতে চাও না। সম্মান? নীলয়, তোমার মা আমার মৃত বাবাকে নিয়ে কথা বলে, আমার মাকে নিয়ে কথা বলে, আমার অস্তিত্ব নিয়ে টান দেয়, তখন তোমার এই সংস্কার কোথায় থাকে? হ্যাঁ, বুঝলাম। যত সম্মান, যত ইজারা, সব তোমার পরিবারের। আর আমি তো মুখ সামলে কথা বলো সাদিয়া,
মুখ সামলে কথা বলো। আচ্ছা, এই যে তুমি বাসা ছেড়ে চলে যাওয়ার নাটকটা করতেছো, এটা কে শিখাইছে? তোমার মা শিখাইছে? এতদিন তো তোমার মায়ের কথা আসেনি। আর আমরা যখন বিয়ের পর বাসা ম্যানেজ করতে না পেরে গলির হোটেলে গিয়েছিলাম, তখন তোমার মা কোথায় ছিল? বিহেভ ইয়োরসেলফ। আমাকে অযথা ব্লেম দিবে না। বিয়েটা আমি আমার নিজের ডিসিশনে করেছি, আমার মার ডিসিশনে না। যেখানে আমার কোনো সম্মান নেই, সেখানে আমি আর এক মুহূর্ত থাকবো না। এক্সকিউজ মি, আগে নিজের সম্মানটা দিতে শেখো, তারপর মানুষের কাছে সম্মান এক্সপেক্ট করো, ওকে? আরেকটা কথা, তুমি যদি এই বাসা ছেড়ে চলে যাও, তাহলে এই বাসায় ফিরে আসাটা কিন্তু তোমার জন্য সহজ হবে না। মাইন্ড ইট। ও বোন, বাড়িটা ঠিক করে দাও। আল্লাহ রহম করছে। মা, আমার জীবনটা আসলে খুব অদ্ভুত। আমরা যখন সুস্থ থাকি, তখন একে অপরের কাছ থেকে দূরে থাকার জন্য অনেক বাহানা খুঁজি। আর যখন আমরা অসুস্থ হই, তখন সেই মানুষগুলার বুকে মাথা ব্যথার জন্য আমরা পাগল হয়েছে। আমার কি মনে হয়েছে জানো মা? আমার এই ওষুধটা খুব দরকার ছিল। অন্তত তোমাকে দুইটা মানুষের এক হওয়ার জন্য খুব দরকার ছিল। এসব তুমি কি বলতেছো নিলয়? তুমি জানো আমরা কতটা ভয় পেয়েছিলাম, আমরা সারাটা রাত কিভাবে পার করেছি। তুমি সেটা বুঝবে না। ভয় পাওয়ার কিছু নাই সাদিয়া, আমার জীবনটাই তো এমন, জ্বরের মতোই অনিশ্চিত। আচ্ছা মা, এই যে আমি অসুস্থ হয়েছি, তুমি যেরকম চাও আমি সুস্থ থাকি, সাদিয়াও ঠিক তাই চাই। আমগো সবার গন্তব্য একটাই, তাহলে মাঝখানে এত দেয়াল কেন মা? এই যে তুমি কালকে দেখতে সাদিয়ার হাত ধরছো, একজন আরেকজনের হেল্প করছো, তবুও কি মান সম্মানটা কমে গেছে মা? মান সম্মান কমবো কেন? আমার তো ডর ছিল অন্য চাকায়। তুই তো নিজের পছন্দে বিয়া করছস, শহরের লেখাপড়া জানা মাইয়া, আমাকে যদি গ্রাম খ্যাত ভাবে, এই ধরেই তো আমি ভাবছিলাম আমি যদি একটু কঠিন না হই, তাহলে তো তুই তোর মা বোনরে পর করে দিবি। তোরে হারানোর ডরেই তো আমি বউরে তোর থেকে আলাদা রাখতে চাইছিলাম। বউ, তুমি যেই মডার্ন পোশাকই পরো না কেন, তোমারে কিন্তু এই পোশাকে
দেখতে সুন্দরী লাগে, তোমারে মানায়ও। আমার আসলে সমস্যাটা চোখে ছিল না, সমস্যা ছিল আমার মনে। না মা, ভুল আসলে আমারও ছিল। আমি সবসময় আপনার কঠিন কথাগুলোই কানে নিতাম, কিন্তু কখনো এটা ভাবার চেষ্টা করিনি যে আপনি কেন আমাকে এগুলো বলছেন। আমি আমার ড্রেস আপ, আমার লাইফস্টাইল, আমার এগুলো নিয়ে যতটা সচেতন ছিলাম, কখনোই আপনার একাকৃত্ব, আপনার ভয় এটা আমি বোঝার চেষ্টা করিনি। আমি সবসময় ভাবতাম আমি সবকিছুই জানি, কিন্তু আসলে সম্পর্ক টিকিয়ে রাখার ধৈর্যটা আমার কম ছিল। নিজের করা ভুলগুলো কখনোই আমার চোখে পড়েনি মা। মা, টলারেট করা মানে কিন্তু হাইরা যাওয়া না। টলারেট করা মানে হলো অন্য একটা মানুষে তার মনের মতো করে তারে গ্রহণ করার মতো অনেক বড় মনের অধিকারী হোক। আচ্ছা, আমরা যখন রাস্তা দিয়ে হাঁটি, চোখের সামনে যখন কোনো গর্ত পড়ে, আমরা কি ইচ্ছে করে সে গর্তে পাড়া দিই নাকি পাশ কাটিয়ে চলে আসি? সমস্যাটা তো তেমনই। আর মা, তুমি তো মুরব্বী মানুষ, তোমার শাসন হইব লবণের স্বাদের মতো। তরকারিটা যেমন সুস্বাদু করে, আবার বেশি হইলে কিন্তু তিতাও বানায় ফেলে। আমগো ভালোবাসা তো কোনো কম্পিটিশন না, যে ভালোবাসাতে জিততেই হইব, না জিতলে জীবন অনেক বড় লস হয়ে যাবে, এরকম কিছু তো না। আমার সবাই মিলে জিতলে তবে পরিবারটা জিতে। আর সাদিয়া, তোমরা দুইটা মানুষই তো আমার দুইটা হাত। এক হাত দিয়ে কি কখনো তালি বাজে মা? শোনো, আজকের পর থেকে এই ঘরে মানায় নেওয়াটা যেন কোনো ত্যাগের না হয়, বরং ভালোবাসার প্রতীক যেন হয়। আর তোমরা দুইজনই আমার আপন মানুষ, আমার ভালোবাসার মানুষ। থাক, আর জ্ঞান দিতে হইব না, অনেক শিখছি। বউ, আজকে থেকে এই ঘর, এই সংসার তোমার। তুমি তোমার সংসার মনের মতো করে সাজাইবা। আমি না হয় তোমার থেকে একটু আধুনিকতাটা শিখবো। আর আমি শিখবো আপনার থেকে মা হওয়া। ভাবি, আমি কিন্তু তোমার থেকে শিখবো ভালো বউ হওয়া। আর আমি শিখবো একজন ভালো স্বামী হওয়া, একজন ভালো ছেলে হওয়া, আর একজন ভালো ভাই হওয়া।